তো আমরা এবার আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেই টপিক নিয়ে আলোচনা করব, নাম হচ্ছে কণার গতিতত্ত্ব। তো আমরা এখন সেই কণার গতিতত্ত্বের সাহায্যে কিভাবে কোনো একটি পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করা যায় এবং কণার গতিতত্ত্ব সংশ্লিষ্ট যে রাশিগুলো রয়েছে সমস্ত পার্টগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, শুরুতেই লক্ষ্য করো, এখানে আমরা সংজ্ঞাগুলো ফার্স্ট থেকে বুঝবো। ফার্স্ট টপিকটা বা ফার্স্ট টার্মটা হচ্ছে আন্তঃকণা কি। কণা যেহেতু নিয়ে মানে কণার গতিতত্ত্ব নিয়ে যেহেতু কাজ করব, বারবার একটা ওয়ার্ড আসবে আন্তঃকণা আন্তঃকণা আন্তঃকণা। সেই আন্তঃকণা জিনিসটা আসলে কি, এটা আগে আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। দেখো আমরা সংজ্ঞায় লিখে দিয়েছি যে একই পদার্থের কণা বা অণুসমূহকে আন্তঃকণা বলে। মানে একই পদার্থ, সংজ্ঞাটা হচ্ছে একই পদার্থের। যেরকম দেখো এইখানে ধরো দুটো ভিন্ন ভিন্ন পদার্থ, এইটা একটা পদার্থ, এইটা একটা পদার্থ। সো এই যে অণুগুলো, এই একটা অণু এই একটা অণু, তাহলে এদেরকে আমরা আন্তঃকণা বলতে পারবো। আবার ধরো এই একটা অণু এই একটা অণু, এদেরকে আমরা আন্তঃকণা বলতে পারবো। কিন্তু এখানে বলতেছে যে এই অণুর সাথে যদি আমরা এই অণুর কম্পেয়ার করব, মানে যদি আমরা কম্পেয়ার করি, সেটা আন্তঃকণা নয়। কেননা এই কণাটা একটা ডিফারেন্ট পদার্থের, এই কণাটা একটা ডিফারেন্ট পদার্থের। তো এই জন্য এদেরকে আমরা তখন আন্তঃকণা বলতে পারবো না। বাট তুমি যদি চাও যে এটার সাথে এটাকে কম্পেয়ার করবা, তখন কিন্তু সেটা আবার কি হবে, তখন কিন্তু সেটা আবার আন্তঃকণা হবে, সেটা আবার আন্তঃকণা হবে। ঠিক আছে? সো সহজ হিসাব, একই পদার্থের অণুসমূহকে বা কণাসমূহকে একে অপরের সাথে যদি আমরা কম্পেয়ার করে ডাকি বা কম্পেয়ার করে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা আন্তঃকণা বলতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আন্তঃকণা দূরত্ব। আচ্ছা দেখো আন্তঃকণার দূরত্ব কি। তো আমরা এখন সংজ্ঞা, আমরা তো এখন আন্তঃকণা চিনে গিয়েছি তাই না, যে আন্তঃকণা জিনিসটা আসলে কি। তাহলে এবার আমরা আন্তঃকণার দূরত্ব নিয়ে কাজ করব বা আন্তঃকণার দূরত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো সহজ হিসাব, আন্তঃকণার দূরত্ব বলতে বোঝানো হয় যে এই যে কণাসমূহ এরা একে অপর থেকে কতটুকু ডিস্টেন্সে অবস্থান করতেছে। তো এই কতটুকু ডিস্টেন্স এ অবস্থান করার নামই আন্তঃকণা দূরত্ব। জাস্ট আমরা দেখো সংজ্ঞায় লিখে দিয়েছি যে একই পদার্থের কণাসমূহের মধ্যবর্তী দূরত্বকে মানে দুইটা কণা কতটুকু ডিস্টেন্সে আছে এই দূরত্বকে আন্তঃকণা দূরত্ব বলে। কঠিন পদার্থের কণাসমূহের আন্তঃকণা দূরত্ব সবচেয়ে কম। দেখো এখানে কিন্তু এবার তোমাকে মার্ক করা হচ্ছে যে কঠিন পদার্থের কণাসমূহের আন্তঃকণা দূরত্ব সব থেকে কম। এবং গ্যাসীয় পদার্থের, আমরা জানি তিন রকম পদার্থ হয়, কঠিন, তরল, গ্যাসীয়। এবং গ্যাসীয় পদার্থের কণাসমূহের আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি। তো কঠিন পদার্থের দূরত্ব সব থেকে কম হবে এবং গ্যাসীয় পদার্থের আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি হবে। আর তরল পদার্থের আন্তঃকণা দূরত্ব কঠিন এবং গ্যাসীয় পদার্থের দূরত্বের মাঝামাঝি। দ্যাট মিনস কঠিন পদার্থের দূরত্ব সব থেকে কম, গ্যাসীয় পদার্থের দূরত্ব সব থেকে বেশি, আর তরলটা হচ্ছে মাঝামাঝি। মানে মাঝামাঝি বলতে বোঝানো হচ্ছে যে তরল পদার্থের আন্তঃকণা দূরত্ব কঠিন থেকে বেশি বাট গ্যাসীয় থেকে কম। ওকে, সো এবার চিত্রগুলো একটু লক্ষ্য করো তো, তাহলে একটু ভালো মতো বুঝতে পারবা। খেয়াল করো, এটা একটা কঠিন পদার্থ, দেখো অণুগুলো কিন্তু খুব ক্লোজলি অবস্থান করতেছে, খুব কাছাকাছি, মনে হয় যেন একটা আরেকটার গায়ের সাথে মিশে আছে। অ্যাকচুয়ালি তাই হয়, কঠিন পদার্থের অণুগুলো কিন্তু একটা আরেকটার সাথে প্রবলভাবে আকর্ষিত হয়ে থাকে আর কি, যার কারণে আমরা কঠিন পদার্থের একটা শেপ দেখতে পাই। যেরকম ধরো এই যে মার্কারটা, মানে এই যে কলমটা, এই কলমটা একটা শেপ তুমি দেখতে পাচ্ছ। দেন এই বোর্ড একটা শেপ আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ এটা একটা কঠিন পদার্থ, এটার অণুগুলোর একটা নির্দিষ্ট বিন্যাস আছে। ওই বিন্যাসটা আমাকে ওই পদার্থের আকৃতি দেখতে বা আকৃতিটা বুঝতে সহায়তা করে। তরল পদার্থের জন্য কি বলতেছে দেখো, যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার থাকে না। কেন আকার থাকতেছে না? কারণ এই কণাগুলো এখন আগের থেকে দূরত্বে অবস্থান করতেছে। কঠিনে এরা যতটা ক্লোজলি ছিল, দেখো যতটা কাছাকাছি ছিল, তরলে কিন্তু এরা যতটা কাছাকাছি নাই। তরল পদার্থের মধ্যে অণুগুলা একে অপর থেকে ডিস্টেন্সে অবস্থান করতেছে বা একে অপর থেকে দূরে অবস্থান করতেছে। গ্যাসীয় পদার্থের বেলা দেখো তো দূরত্ব আরো বেড়ে যাচ্ছে। সো আমরা যদি দূরত্বের কথা চিন্তা করি, তাহলে সব থেকে বেশি দূরত্ব হবে তোমার গ্যাসীয় পদার্থের, সব থেকে কম দূরত্ব হবে কঠিন পদার্থের, আর তরল পদার্থের ক্ষেত্রে দূরত্বটা মাঝামাঝি থাকবে। নেক্সট আমরা দুইটা পয়েন্ট এখানে মেনশন করেছি, দেখো কি বলেছি, তাপ প্রয়োগের মাধ্যমে আন্তঃকণা দূরত্ব বৃদ্ধি পায়। এখন তুমি যদি কোনো একটা পদার্থের আন্তঃকণা দূরত্ব বাড়াতে চাও, তাহলে তোমাকে তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করার মাধ্যমে চাইলে আমরা দূরত্বকে আগের থেকে কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। আর একটা কথা বলছে যে তাপ হ্রাসের মাধ্যমে আন্তঃকণা দূরত্ব হ্রাস পায়। সো এখানে তাপমাত্রার সাথে দূরত্বের একটা সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে। তাপ প্রয়োগে আমরা এই দূরত্বকে আগের থেকে বৃদ্ধি করতে পারি, আবার তাপ হ্রাস করলে বেশি দূরত্ব থেকে আস্তে আস্তে কি কম দূরত্বে নিয়ে আসতে পারি। তো তোমরা এই যে আমাদের যে চিত্রগুলো রয়েছে এখানে খেয়াল করো, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে আন্তঃকণা দূরত্ব বাড়বে,
পদার্থ তরল অবস্থায় রূপান্তরিত হবে। আবার তরলকে যদি আবার তাপ প্রয়োগ করি তাতেও আন্তঃকণার দূরত্ব বাড়বে, পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। এটা গেল তাপ প্রয়োগের ক্ষেত্রে। এবারে যদি সামহাও আমি গ্যাসীয় পদার্থকে শীতল করি, শীতল করা মানে কি, তাপটা শোষণ করে নেওয়া, তাহলে সেই গ্যাসীয় পদার্থ পুনরায় আবার তরল পদার্থে রূপান্তরিত হবে। আবার যদি তরল পদার্থকে শীতল করি তাহলে সেটা আবার পুনরায় কঠিন পদার্থে রূপান্তরিত হবে। সো জাস্ট এখানে এই বিষয়গুলোই তোমাকে মেনশন করা হয়েছে। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যাচ্ছে আমাদের নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক। কি বলতেছে দেখো, আন্তঃকণা আকর্ষণ বল। নেক্সট টপিক হবে আমাদের আন্তঃকণা আকর্ষণ বল। সো আমরা এখন এই আন্তঃকণা আকর্ষণ বল নিয়ে একটু কথা বলবো। দেখি এখানে কোন কোন পয়েন্ট মেনশন করা হয়েছে। কি বলতেছে দেখো, যে একই পদার্থের কণাসমূহের মধ্যে বিদ্যমান আকর্ষণ বলকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। অর্থাৎ কণাসমূহের মধ্যে যে আকর্ষণ বল থাকে, এই কণাসমূহের মধ্যকার আকর্ষণ বলকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। তো সংজ্ঞায় তোমাকে বলে দিচ্ছে যে আন্তঃকণা আকর্ষণ বল, তাহলে শুরুতে হচ্ছে আন্তঃকণা, এরপরে এই আন্তঃকণার মধ্যে যে অ্যাট্রাকশন থাকবে সেই অ্যাট্রাকশনকে আমরা আন্তঃকণা আকর্ষণ বল বলতে পারবো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা বা একটা রিলেশন এখানে দেখানো হয়েছে। দেখো তো রিলেশনটা কি, আমরা একটু আগেই আন্তঃকণা দূরত্ব দেখেছিলাম না? তো আন্তঃকণা দূরত্বের সাথে আন্তঃকণা আকর্ষণ বলের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং যেই সম্পর্কটা মূলত একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমরা দেখো যে এখানে আন্তঃকণা দূরত্ব ব্যস্তানুপাতিক রিলেশন 1/, আন্তঃকণা আকর্ষণ বল মানে 1/, মানেই তো ব্যস্তানুপাতিক। তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে কোনো দুইটা কণার দূরত্বকে যদি তুমি বাড়ায় দাও, দূরত্বকে যদি তুমি বৃদ্ধি করে দাও, তাহলে ওইটার আকর্ষণ বলটা অনেক কমে যাবে। আবার দূরত্বকে যদি তুমি কমিয়ে দাও তাহলে আকর্ষণ বলটা কি হবে, অনেক বেড়ে যাবে। অর্থাৎ এখানে আন্তঃকণা আকর্ষণ বল এবং আন্তঃকণা দূরত্ব দুইটাই একসাথে বৃদ্ধি পাওয়া কখনোই সম্ভব নয়। যদি দূরত্ব বাড়ে আকর্ষণ বল কমে যাবে, যদি দূরত্ব কমে আকর্ষণ বল বেড়ে যাবে। সো এটা একটা ব্যস্তানুপাতিক রিলেশন, এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা, সো দেখো ওই যে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলোই আমরা পরবর্তীতে নোট করে দিয়েছি। এক নম্বরে কি বলতেছে, যে আন্তঃকণা দূরত্বের সাথে আন্তঃকণা আকর্ষণ বল পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত। আচ্ছা, দুই নম্বরে কি বলছে দেখো, আন্তঃকণা দূরত্ব বাড়লে আন্তঃকণা আকর্ষণ বল কমবে, যেটা বললাম যে দূরত্বকে যদি বৃদ্ধি করে দাও আকর্ষণ বলটা কমে যাবে। তিন নম্বরে কি বলছে দেখো, আন্তঃকণা দূরত্ব কমলে আন্তঃকণা আকর্ষণ বল বাড়বে, দূরত্বকে যদি কমিয়ে দেই তাহলে আন্তঃকণা আকর্ষণ বল বেড়ে যাবে। আর চার নাম্বার কি বলছে দেখো, আন্তঃকণা আকর্ষণ বল বাড়লে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। মানে 4 নাম্বার পয়েন্ট বলতেছে এইটা, যে যদি তুমি আন্তঃকণা আকর্ষণ বলকে বৃদ্ধি করে দাও তখন এই আন্তঃকণা আকর্ষণ বল যে বাড়াচ্ছে এটা মিন কি বোঝাচ্ছে, যে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, মানে একটা আরেকটার গায়ের সাথে লেগে থাকবে বা মিশে থাকবে, এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তো আমাদের পরবর্তী চিত্র দেখো, পরবর্তী চিত্রে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। সো এই চিত্রটা তোমাকে মানে ক্লিয়ার করবে। কি বলতেছেন, যে কঠিন পদার্থ, দেখো কি বলতেছে, আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি। এখন সব থেকে বেশি কেন বলতো, কঠিন পদার্থের দূরত্ব কি সব থেকে কম না? অণুগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করতেছে। সো কঠিন পদার্থের জন্য দূরত্ব কি সব থেকে কম, দূরত্ব সব থেকে কম, আকর্ষণ বল সব থেকে বেশি। আচ্ছা, এবার যাই আমরা একটু গ্যাসীয় পদার্থে। গ্যাসীয় পদার্থে দেখো তো অণুগুলোর মধ্যে একটা আরেকটা থেকে কি দূরত্ব অনেক বেশি, তাই না? দূরত্ব এখানে কি দূরত্ব বেশি, গ্যাসীয় পদার্থের দূরত্ব অনেক বেশি, এবং দূরত্ব বেশি হওয়ার কারণে আন্তঃকণা আকর্ষণ বল এখানে কি হবে বলতো, আন্তঃকণা আকর্ষণ বল এখানে কম হবে। সো কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি, দূরত্ব অনেক কম। আর গ্যাসীয় পদার্থের আন্তঃকণা দূরত্ব অনেক বেশি, আকর্ষণ বল অনেক কম। ঠিক আছে, আচ্ছা গেল এটা। আর তরল পদার্থ হচ্ছে মাঝামাঝি, মানে দূরত্ব দেখো, দূরত্ব কি হবে, কঠিন থেকে তরল পদার্থের দূরত্ব বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, বাট আকর্ষণ বলটা কি হবে বলতো, এখানে আকর্ষণ বল কমে যাবে, যেহেতু আমরা দূরত্বকে মানে বৃদ্ধি করে দিচ্ছি। তো আকর্ষণ কম, কঠিনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে আকর্ষণ বলটা কমে যাবে। আবার যদি গ্যাসীয় সাথে কম্পেয়ার করো তাহলে সেটার আকর্ষণ বল বেশি। সো ওভারঅল তরল পদার্থ সবসময় মাঝামাঝি অবস্থানেই থাকে, সেটা দূরত্বের বেলায় হোক বা আকর্ষণ বলের বেলায় হোক। আর দূরত্বের বেলায় তোমার গ্যাসীয় পদার্থের দূরত্ব সব থেকে বেশি হবে, আকর্ষণ বল সব থেকে কম হবে। আর কঠিন পদার্থের দূরত্ব সব থেকে কম হবে, আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে। সো এই হলো আমাদের আন্তঃকণা দূরত্বের সাথে আকর্ষণ বলের একটা সম্পর্ক। সো আশা করছি তোমরা এই পার্টটুকু ক্লিয়ার হয়েছো। আমরা এবার পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো এখানে কি বলেছে, তো শুরুতে আসে কঠিন পদার্থ। দেখো আমরা যদিও আমাদের শুরুতে আমাদের যেই ফ্লো চার্ট ছিল, প্রবাহ চিত্র ছিল, সেখানেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছিল, বাট তখন আমরা জাস্ট পড়ে গিয়েছি, অতটা বিস্তারিতভাবে কথা বলে না। এখন আমরা একটু বিস্তারিতভাবে এগুলো জানার চেষ্টা করব। ফার্স্টে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর
নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন, তিনটাই কিন্তু নির্দিষ্ট। ভর হচ্ছে সবার নির্দিষ্ট, কঠিন বলো, তরল বলো, বায়বীয় পদার্থ বলো, সবারই একটা ফিক্সড ভর থাকে। বাট সবার কিন্তু ফিক্সড আয়তন থাকে না, সবার ফিক্সড আকার থাকে না, কিন্তু কঠিন পদার্থের সকল কিছুই ফিক্সড। আচ্ছা, সেকেন্ড দেখো কি বলতেছে, যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি, অর্থাৎ যেহেতু অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এদের আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি হবে। 3 নম্বরে বলতেছে যে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। মানে কি দেখো, মানে ধরো এই যে আমার হাতে একটা কঠিন পদার্থ আছে, একটা মানে একটা পেন আছে, আমি যদি এটাকে চাপ দেই তাহলে এটা কি চেঞ্জ হবে? আকারটা কখনো চেঞ্জ হবে না। এদের অণুগুলোর এত কাছাকাছি অবস্থান করে যে তুমি এটাকে চাপ দিয়েও এটার আকারের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। সো 3 নম্বর পয়েন্টে এটাই বলেছে যে এরা সংকুচিত হয় না, বলতে এদের আকারটা পরিবর্তন করে না। আর 4 নাম্বার, তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, আয়তন বাড়ে, কিন্তু সেটা যে আহামরি অনেক বাড়ে এমনটা না। ধরো ফর এক্সাম্পল, যে ধরো এটা একটা তোমার লোহার একটা বার, তুমি এখন তাপ দিচ্ছ, তাহলে লোহার বারটা একটু আয়তন মানে তার চারপাশ থেকে একটু বাড়বে, হালকা সামান্য বাড়বে, বেড়ে দেখা গেছে যে সে তার আয়তনটাকে আগের থেকে একটু বৃদ্ধি করবে। তো এটাই বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। তো তাপমাত্রা বাড়ালে যে কোনো পদার্থেরই আয়তন বৃদ্ধি পায়, কিন্তু কঠিন পদার্থের আয়তন সব থেকে কম পরিমাণে বৃদ্ধি পায়। ওকে, এবারে যাচ্ছি আমরা তরল পদার্থে। তরল পদার্থের জন্য কি হবে দেখো, যে তরল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে এখানে একটা জিনিস মাইনাস হয়ে যাচ্ছে, তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তুমি তরল পদার্থে যদি কোনো যেই পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে। তুমি জগে রাখবা, সম্পূর্ণ জগের মতো হয়ে যাবে। তুমি গ্লাসে রাখবা, গ্লাসের মতো হয়ে যাবে। ঠিক আছে? সো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, বাট বাকি দুইটার সাথে তার ফিক্সড, তার ভর ফিক্সড, তার আয়তন ফিক্সড। আচ্ছা, তো যেহেতু নির্দিষ্ট কোনো আকার নেই, সেকেন্ড পয়েন্টে এইটাই বলা হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আমি যেই পাত্রে রাখবো তরল পদার্থ, সেই পাত্রের আকার ধারণ করবে। এটা সব থেকে সহজ উদাহরণ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন টাইপের জুস খেতে দেখি, তাই না? বিভিন্ন আকৃতির জুস থাকে আর কি। তো দেখবা যে এই জুসের শেপটা যেরকম থাকে, কখনো আমের সাইজে থাকে, কখনো অন্য কোনো একটা শেপে থাকে। সো যেই শেপটা থাকবে সে কিন্তু তরল পদার্থ ওই শেপের মতো করে আকারটা ধারণ করবে। 3 নম্বরে বলতেছে দেখো, তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। এখন কেন তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কমে যাচ্ছে? কারণ তুমি তাপ প্রদান করতেছো। তাপ প্রদান করলে অণুগুলো আগের থেকে দূরত্বে অবস্থান করবে, তাই না? তাপ প্রদান যদি করি আমি, কঠিনকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়। অণুগুলো আগের থেকে দূরত্বে অবস্থান করবে। সো দূরত্বে যদি অবস্থান করে, তাহলে আমরা তো জানি যে দূরত্ব যদি বেড়ে যায় আন্তঃকণা আকর্ষণ বল কমে যাবে। সেই জন্য এখানে দূরত্ব বেড়ে যাচ্ছে, সো আন্তঃকণা আকর্ষণ বল কমে যাচ্ছে। 4 নম্বরে কি বলছে দেখো, তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, কিন্তু তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এখানে দুইটা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে তাপ। তো তুমি তরল পদার্থকে চাপ দিয়ে দেখো, চাপের মাধ্যমে তুমি তার আয়তনটাকে হ্রাস করতে পারবা না। বাট তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো, মানে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করে দাও, তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। সো এখানে মূলত এই কথাটাই বলা হচ্ছে যে চাপ প্রয়োগ করে আয়তন হ্রাস পায় না, বাট যদি আমরা এখানে তাপ প্রয়োগ করি তাহলে সেটা আয়তন কি হবে, আগের থেকে বেড়ে যাবে। আয়তনটা আগের থেকে কি হবে, আয়তনটা আগের থেকে বেড়ে যাবে। ওকে, সো এটা গেল আমার তরল পদার্থের বৈশিষ্ট্যসমূহ। এবারে আসো আমরা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে কি কি বলছে, শুরুতেই আমরা পয়েন্টগুলোকে একটু দেখে নেই যে গ্যাসীয় পদার্থের জন্য কি বলতেছে, পয়েন্টগুলো এখানে কি বলতেছে, আমরা এখন সেই পার্টগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথম কথা বল দেখো, যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই। তার মানে গ্যাসীয় পদার্থের শুধুমাত্র একটা জিনিস ফিক্সড, সে একটা জিনিসকে ফিক্সড রাখে, সেটা হচ্ছে তার ভর, বাট তার কোনো আকারও নাই, তার কোনো আয়তনও নাই। আচ্ছা, 2 নাম্বার দেখো কি বলতেছে, যে কোনো গ্যাসীয় পদার্থকে ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে যদি আমরা রাখি, পদার্থটি পাত্রের পুরো আয়তন দখল করে। মানে তুমি যদি ছোট্ট একটা সিলিন্ডারে গ্যাসীয় পদার্থ রাখো, তাহলে ওই সিলিন্ডারের সমস্ত জায়গা সে দখল করবে। আবার যদি সমপরিমাণ গ্যাসকে বড় একটা রুমের মধ্যে ছেড়ে দাও, তাহলে সে ওই রুমের পুরোপুরি জায়গাটা দখল করবে। তো মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি পরিমাণটা কোনো ফ্যাক্টর না এখানে, তুমি যত বড় আয়তনের পাত্রই নাও না কেন, গ্যাসীয় পদার্থ ওই পুরাটা জুড়েই সে থাকবে, পুরা আয়তনটাই সে দখল করে নেবে আর কি। এতে তোমার মানে পদার্থ ছোট হলে ছোট, পদার্থ বড় হলে বড়।
3 নম্বরে দেখো কি বলতেছে যে গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। গ্যাসীয় পদার্থের আন্তঃকণা, যেহেতু দেখো আমি যদি বড় একটা পাত্র নেই আর কণাগুলো যদি একে অপর থেকে এরকম ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে কি দূরত্ব বেশি না সব থেকে? এটা তো আগেই বলেছিলাম যে দূরত্ব বেড়ে যাচ্ছে এখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তো দূরত্ব এবং আকর্ষণ বল যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, দূরত্ব বেড়ে যাওয়াতে গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল খুবই খুবই কম হবে, খুবই খুবই ছোট হবে আর কি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট দেখো, চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আর তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বাড়ে। মানে তাপ প্রয়োগ করলে আয়তনটা কমে যাবে, আর চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তনটা কি হবে? আয়তনটা বাড়বে আর কি। ঠিক আছে, সো দুইটা জিনিস, যে চাপের মাধ্যমে তুমি চাইলে আয়তনটাকে কমাতে পারো, আর তাপমাত্রার মাধ্যমে তুমি চাইলে আয়তনটাকে বৃদ্ধি করতে পারো। সো দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে চাপ যার মাধ্যমে আয়তনটা কমে যাবে, আর একটা হচ্ছে তাপ যার মাধ্যমে আয়তনটা বৃদ্ধি পাবে। ওকে, সো আমরা আশা করতেছি এই যে পদার্থের যে 3টা অবস্থা, কঠিন এবং তার বৈশিষ্ট্য, তরল এবং তার বৈশিষ্ট্য, গ্যাসীয় এবং তার বৈশিষ্ট্য, তোমরা এই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা যাচ্ছি মূল ব্যাপারটাতে। দেখো এখানে কি বলতেছে যে এবার আমাদের ফোকাস থাকবে পদার্থের অবস্থার পরিবর্তনকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। মানে আমাদের এই বইয়ে হয়তো আরো অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বাট আমাদের এই বইয়ের মধ্যে মূলত দুইটা পার্টকে এখানে ফোকাসে রাখা হয়েছে পদার্থের অবস্থার পরিবর্তন। একটা হলো কণার গতি তত্ত্ব, আর একটা হচ্ছে গ্রাফ। মানে যেই দুইটা আইটেমের সাহায্যে তুমি একটা পদার্থ কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বায়বীয় অবস্থা ধারণ করতেছে, সো এই সম্পর্কে তুমি সহজেই জানতে পারবা। আচ্ছা, এবারে আসো কণার গতি তত্ত্ব কি। ওকে, সো এখানে দুই রকমের গ্রাফ আমরা দেখাচ্ছি। এখন আমি আরেকটু সুন্দর করে তোমাদেরকে দেখাই যাতে করে তোমরা এই পুরো পার্টটা বুঝতে পারো। আচ্ছা, খেয়াল করো, তাপ প্রদানের ক্ষেত্রে মানে কি, আমরা এখন তাপ প্রদান করে কোন একটা কণার যে অবস্থার পরিবর্তন হয়, মানে কোন একটা পদার্থের যে অবস্থার পরিবর্তন হয়, সেটা আসলে যদি তুমি ন্যানো বা ক্ষুদ্র লেভেলে চিন্তা করো, তখন আসলে তার মধ্যে কি কি জিনিস ঘটে, এই বিষয়গুলোই এখন এখানে আমি উপস্থাপন করব। তো দেখো শুরুতে কি বলছে। আচ্ছা, শুরুতে বলছে যে তোমার কাছে ধরো কোনো একটা কঠিন পদার্থ থাকতে পারে অথবা কোনো একটা তরল পদার্থ থাকতে পারে। মানে আমরা তো মূলত কি করি, কঠিনকে তাপ দিয়ে তরলে নেই, আর তরলকে তাপ দিয়ে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করি। গ্যাসীয় অবস্থাকে তো আর এরপরে তো আর কোনো স্টেপ নাই। সো আইদার আমি কঠিন পদার্থ বা তরল পদার্থের জন্য এই স্টেপগুলো ফলো করতে পারবো। আচ্ছা, আমি মনে মনে ধরে নেই যে আমার পদার্থটা কঠিন পদার্থ। আচ্ছা, সো পদার্থ, এরপরে দেখো আমরা কি করলাম, আমাদের ফার্স্ট স্টেপ তাপ প্রদান করলাম, পদার্থকে তাপ প্রদান করলাম। সো আমি একটা চিত্র এঁকে দিই সাথে সাথে, তাহলে তোমরা জিনিসটা আরো একটু ভালো বুঝবা। যেটা তোমার কাছে এরকম কঠিন একটা পদার্থ রয়েছে, এই কঠিন পদার্থকে তুমি তাপ প্রদান করলাম। এখন তাপ কি এক প্রকার শক্তি না বলতো? তাপ কি এক প্রকার শক্তি? তাহলে তাপ প্রদান করা মানে কি, পদার্থকে কি প্রদান করা? শক্তি প্রদান করা। তাপ মানে কি? শক্তি। যেহেতু তুমি তাপ প্রদান করতেছো, তার মানে এই পদার্থের কণাগুলো তোমার জন্য কি করবে? শক্তি গ্রহণ করবে। তাপ যেহেতু শক্তি, তাহলে তাপ দেওয়া কথার অর্থ হচ্ছে শক্তি দেওয়া। তা তুমি যখন কাউকে শক্তি দিবা, কোন একটা পদার্থকে শক্তি দিবা, তখন কণাগুলো কি করবে বলতো? তোমার দেওয়া সেই শক্তি তারা গ্রহণ করবে। আচ্ছা, এবারে শক্তি গ্রহণ করলে অবশ্যই এদের মধ্যে একটা চেঞ্জ হবে। মানুষের যেরকম টাকা পয়সা বেড়ে গেলে কি তার আকার আকৃতি কথা বলার ধরন চেঞ্জ হয়ে যায়, তাহলে পদার্থের কণাগুলো যখন শক্তি গ্রহণ করবে তখন তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। এখন সেই পরিবর্তনটা কি পরিবর্তন? সেই পরিবর্তনটা হচ্ছে কম্পন বৃদ্ধি। মানে কি দেখো, মানে যেটা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যে ধরো কণাগুলো এরকম খুব কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে এখন এরা কাঁপবে, একে অপরের থেকে এরকম কম্পন সৃষ্টি হবে। ভাইব্রেট হয় না ফোন যেভাবে, এরা এরকম এই একই জায়গা থেকে আস্তে আস্তে কাঁপতে থাকবে, কম্পন বৃদ্ধি হবে, মানে কম্পনটা সেখানে আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, এরপর দেখো কি লেখা হয়েছে, কম্পন বৃদ্ধির ফলে আন্তঃকণার সংঘর্ষ বৃদ্ধি। মানে কি ব্যাপারটা? মানে ব্যাপারটা এরকম, জাস্ট আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, ধরো এরকম দুইটা কণা, এরা এরকম পাশাপাশি আছে, এরা এরকম পাশাপাশি আছে, কিন্তু এরা যখন ভাইব্রেট হবে তখন কি হবে? একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে, সংঘর্ষ হবে। যখন সংঘর্ষ হবে তখন তো ধাক্কা লেগে একটা আরেকটা থেকে কি হবে? দূরে সরে যাবে। তো এইটাই বলা হচ্ছে যে ফার্স্টে তারা শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে এরা এদের কম্পনকে বৃদ্ধি করে ফেলবে। যখন এদের মধ্যে কম্পনটা বেড়ে যাবে, কম্পন বাড়া মানে একটা আরেকটার গায়ের সাথে কি হবে? ধাক্কা লাগবে। কম্পন বাড়া মানে একটা আরেকটার গায়ের সাথে ধাক্কা লাগবে। আচ্ছা, এবারে কি বলছে দেখো, আন্তঃকণা দূরত্ব বৃদ্ধি। আন্তঃকণা দূরত্ব বৃদ্ধি মানে বোঝানো হচ্ছে যে দেখো, যখন একে অপরের সাথে ধাক্কা লাগবে তখন একজন আরেকজন থেকে কি হবে? দূরে সরে যাবে। অর্থাৎ এই যে ধরো আগে এরকম পাশাপাশি ছিল, ধাক্কা লেগে এরকম ধাক্কা লেগে একে অপর থেকে এরকম কি হলো? দূরে সরে গেল। সেই কথাটাই বোঝানো হচ্ছে যে যখন এদের মধ্যে সংঘর্ষ হবে,
যখন এদের মধ্যে সংঘর্ষ হবে তখন এদের আন্তঃকণার দূরত্ব বাড়বে, আন্তঃকণার দূরত্ব বাড়বে। আচ্ছা, বাকি পার্টটা তোমরা অলরেডি জেনে আসছো যে আন্তঃকণার দূরত্ব যদি বাড়ে তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কি হবে? দূরত্ব বাড়লে আন্তঃকণা আকর্ষণ বল হ্রাস পাবে, তাই না? তো একই লেখা দুইবার এসেছে, এটা আমরা কেটে দিচ্ছি। দেখো, আন্তঃকণার দূরত্ব বাড়লে আন্তঃকণা আকর্ষণ বল হ্রাস পাবে, আন্তঃকণা আকর্ষণ বল হ্রাস পাবে। এবং খেয়াল করো, আকর্ষণ বল যদি হ্রাস পায় এই পদার্থটা কি হবে? কঠিন থেকে তরলে রূপান্তরিত হবে। কঠিন থেকে পদার্থ কিসে রূপান্তরিত হবে? কঠিন থেকে পদার্থটি তরলে রূপান্তরিত হবে। সো এইখানে মূলত এই কথাটাই বলা হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ যদি এখানে ফলো করি তাহলে আমাদের আন্তঃকণার দূরত্ব বাড়লে আন্তঃকণা আকর্ষণ বল কমে যাবে। পদার্থ যদি কঠিন থাকে সেই কঠিন থেকে কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। কঠিন থেকে সে তরলে পরিণত হবে। সো আমরা জাস্ট দেখো এই যে চিত্রটা আমরা সহজে আঁকি, যে ধরো কোনো একটা কঠিন পদার্থ জাস্ট এইভাবে আছে এবং এই কঠিন পদার্থকে তাপ প্রদান করে আমরা একটা তরল অবস্থায় রূপান্তর করি, তাই না? সো এই যে এরকম তরল অবস্থায় রূপান্তর করি, এই যে এরকম তরল অবস্থায় রূপান্তর করি। সো কিভাবে হয়? মূলত এই অণুগুলো ফার্স্টে শক্তি গ্রহণ করে, এরা এদের কম্পন বৃদ্ধি করে, কম্পন বাড়ালে এদের মধ্যে সংঘর্ষ বাড়ে, দূরত্ব বাড়ে, আকর্ষণ বল বাড়ে। এই যে দেখো দূরত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু একদম খুব ক্লোজ ছিল, বাট সংঘর্ষ হওয়ার ফলে এরা এখন একে অপর থেকে দূরে অবস্থান করতেছে। তাহলে এই যে সংঘর্ষ বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, আকর্ষণ বল কমে যাবে। সো এইভাবে আমরা আসলে ব্যাখ্যা করতে পারি কোন একটা পদার্থ কঠিন থেকে সহজেই কিভাবে তরল অবস্থায় রূপান্তরিত হতে পারে। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট আমরা কিন্তু এটাকে একটা ফ্লো চার্ট বলতে পারো, যে একটা ফ্লো চার্টের মাধ্যমে এই পুরো প্রসেসটাই তোমাকে ব্যাখ্যা করা হয়েছে, পুরো প্রসেসটাই তোমাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। সো ক্লিয়ার হয়েছে আর কি। আর যেই কথাগুলো আমি মুখে বললাম, তো এই কথাগুলো জাস্ট তোমরা তোমাদের ব্যাখ্যায় লিখে দিবা যে হ্যাঁ এখানে এই পার্টটা এটা হচ্ছে, তাহলে এইটাই আসলে কণার গতিতত্ত্বের সাহায্যে কোনো একটা পদার্থের অবস্থার পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করা যায় তার একটা অংশ। বাট আমরা এতক্ষণ কথা বললাম তাপ বৃদ্ধি করার ক্ষেত্রে, তাপ বৃদ্ধি করলে আসলে এখানে চেঞ্জটা কিভাবে আসে সেটাই জাস্ট তোমাদের সামনে ব্যাখ্যা করা হলো। এবারে আমরা তাপ হ্রাসের গ্রাফটা একটু দেখি। দেখো তাপ হ্রাস করার ক্ষেত্রে কি হবে। তো আমরা তো এতক্ষণ যাবত তাপ বৃদ্ধি করলে আন্তঃকণার সাথে পদার্থের অবস্থার পরিবর্তনটা কিভাবে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এবারে দেখো, তো তাপ হ্রাসের ক্ষেত্রে ধরো তোমার কাছে গ্যাসীয় পদার্থ রয়েছে। তো এই গ্যাসীয় পদার্থগুলোকে আমরা আস্তে আস্তে তাপ শীতল করব, অর্থাৎ এখান থেকে আমরা তাপমাত্রাটা কমিয়ে ফেলবো। তো তাপমাত্রা কমালে অবশ্যই পদার্থ ফার্স্টে কঠিন, গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিনে রূপান্তর হবে। তো ধরে নাও যে হয়তো তোমার কাছে গ্যাসীয় পদার্থ আছে, তাহলে এবার তুমি তাপ হ্রাস করো। তাপ হ্রাস করা মানে কি বলতো? তাপ হ্রাস করা মানে শক্তি বর্জন। অর্থাৎ দেখো, তাপ হ্রাস করা বলতে ওই পদার্থের অণুগুলোকে নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরে আছে, তাপ শক্তি তার অণুগুলো ধরে রাখছে। তাহলে আমি তাপ হ্রাস করা মানে কি, অণুগুলো তাপ শক্তি বর্জন করলেই তো আমি সেখান থেকে তাপটা নিয়ে আসতে পারবো। তো এইটাই বলা হচ্ছে যে তাপ হ্রাস করা। তাপ হ্রাস করা মিন্স পদার্থের মধ্যকার যে অণুগুলো তারা তাদের শক্তিকে বর্জন করবে। আচ্ছা, তো শক্তি যখন তারা বর্জন করবে, দেখো শক্তি বর্জন করার পর নেক্সট পরবর্তীটা কি হবে? কণার কম্পন হ্রাস। মানে কি ব্যাপারটা খেয়াল করো, যে আগে তোমার এই কণাগুলো এরকম দূরে দূরে অবস্থান করতেছিল এবং দূরে দূরে থেকে তারা কাঁপতেছিল, কারণ না গ্যাসীয় অবস্থায় তো এদের মধ্যে অনেক বেশি শক্তি থাকে, তাপ শক্তি থাকে। তো তুমি যখন এখান থেকে তাপ নিয়ে যাবা, যখন আমি এখান থেকে তাপটাকে সরিয়ে ফেলবো, তখন তার এদের মধ্যে শক্তির পরিমাণটাও কমে যাবে এবং তখন কম্পনটাও আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এটা রিভার্স চিন্তা করতে হবে। তাপ বৃদ্ধি করার ক্ষেত্রে যেরকম তাপ দিলে কম্পন বাড়ে, শক্তি বাড়ে, তাপ হ্রাস করার ক্ষেত্রেও কিন্তু কম্পন কমে যাবে, শক্তি নির্গত হবে। আচ্ছা, তো গেল এটা। দেন আন্তঃকণার দূরত্ব হ্রাস। তো খেয়াল করো, কম্পন যখন কমে যাবে তখন তো অণুগুলো আর দূরে অবস্থান করবে না, তখন অণুগুলো কি করবে? আস্তে আস্তে কাছাকাছি চলে আসতে চেষ্টা করবে। সো কম্পন হ্রাস মিন্স আন্তঃকণার দূরত্বটা আস্তে আস্তে কমে যাবে। আর তোমরা জানো যে দূরত্ব কমলে আকর্ষণ বল কি হয় বলতো? আকর্ষণ বল বেড়ে যায়। ফলে এই গ্যাসীয় পদার্থটা কিসে রূপান্তরিত হয়? তরল অবস্থায় রূপান্তরিত হয়। গ্যাসীয় পদার্থকে আমরা তরল অবস্থায় রূপান্তর করতে পারি। সিমিলার কেস যদি আমি কোনো একটা তরল পদার্থকে কঠিনে রূপান্তর করতে চাই, তখনও কিন্তু সেম কাহিনী, যে আমরা সেই তরল পদার্থকে তাপ হ্রাস করব। তাপ হ্রাস করলে তরল পদার্থের কণাগুলো শক্তি বর্জন করবে, কণাগুলোর মধ্যকার কম্পন কমে যাবে, আন্তঃকণার দূরত্ব কমে যাবে, আন্তঃকণা আকর্ষণ বল বেড়ে যাবে, পদার্থটি তোমার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। তো এক্সামে যদি তোমাদেরকে এভাবে প্রশ্ন করা হয় যে আন্তঃকণা মানে কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থার পরিবর্তন লক্ষ্য করো, মানে ব্যাখ্যা করো, তখন তোমাকে জাস্ট এই যে দুইটা চার্ট, যদি তোমাকে তাপ প্রদানের ক্ষেত্রে বের করতে বলে তখন তুমি এই ফ্লো চার্টটার সাহায্য নিবা, আর তাপ হ্রাসের ক্ষেত্রে যদি তোমাকে বের করতে বলা হয় তখন তুমি এই ফ্লো চার্টের সাহায্য নিয়ে ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে।
তো এই পর্বে আমি কিন্তু তোমাদের সাথে আন্তঃকণা রিলেটেড, আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা দূরত্ব, তারপরে কণার গতিতত্ত্ব রিলেটেড টপিকগুলো আমরা এই পর্বে কভার করেছি। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। সো চলো এবার যাবো আমরা আমাদের নেক্সট পর্বে।